কপ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তুরস্কের প্রেসিডেন্টের। সংস্কার কাজ শেষ করতে সরকারকে যৌক্তিক সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। শেখ মুজিবরের ছবি সরানো নিয়ে বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ। বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে, প্রতিরোধে গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার। এবং শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য চিঠি, আইজিপিকে পদক্ষেপ নেয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি সানজিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। সেই সঙ্গে গভীর সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। ডক্টর ইউনূস তুর্কি প্রেসিডেন্ট দম্পতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আডো ও ব্রাজিলের পরিবেশ মন্ত্রী মেরিনা সিলভা সহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে হবে। সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দেন তিনি। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল, তাই সংস্কার দ্রুতই সম্ভব না। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারের ভিত গড়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত। সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা। সেই সঙ্গে ইতিমধ্যে আপনারা জানেন যে 6টি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য, তারা কাজ শুরু করেছেন। তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার, সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন, সেই সময়টুকু আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি, এমন মন্তব্য করার কয়েক ঘন্টা পর নিজের বক্তব্য প্রত্যাহার করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে নিজের বক্তব্য প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বিএনপি। ইতিবাচক কাজে মনোযোগী হচ্ছে দলটি। জনগণ পছন্দ করে না এমন কর্মকাণ্ড পরিহার করছে তারা। এরই ধারাবাহিকতায় 7 নভেম্বর সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা সহ 8 বিভাগীয় শহরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও রক্তের যে গ্রুপ নির্ণয় করা, সেই কার্যক্রমটি ঢাকা সহ আরও 8টি বিভাগে একই সাথে কার্যক্রমটি সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং এটি টানা 2টা পর্যন্ত চলবে। বিএনপি এবং এই বিএনপি চিকিৎসক বিন্দু জনগণের পাশে আছে, চিকিৎসা জনগণের পাশে থাকবে। আজকে তার 7 নভেম্বর আজকে যেই মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল তার একটা প্রমাণ আপনি দেখেছেন। জনগণই ক্ষমতার উৎস এবং ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্যই দেশের মানুষের পাশে থাকার যে অব্যাহত প্রচেষ্টা বিএনপির রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি। যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়। সকালে এমন বক্তব্য দিলেও দুপুরে বিবৃতি দিয়ে তা প্রত্যাহার করে নেন এবং দুঃখ প্রকাশ করেন তিনি। মেডিকেল ক্যাম্পে শিশু থেকে বৃদ্ধ সবাই আসেন চিকিৎসা সেবা নিতে। তাদের রোগ নির্ণয় করে ওষুধও দেওয়া হয় ফ্রি। বড় ডাক্তার দেখাতে গেলে 1000 টাকা বিজাত লাগবে, তা আমার এই সামর্থ্য নাই। এই জন্যই আমি আজকে এনে ফ্রি পাইছি, এই জন্য আমি আজকে এখান থেকে ওষুধ নেওয়ার জন্য চলে আসছি। ফ্রি ওষুধ দিতে আছে, এমন ডাক্তার দেখাতে আসি। বড় ডাক্তার দ্বারা তো যাওয়া যাবে না, সম্ভব না, এত টাকা পয়সা নাই, আমরা রিক্সা চালাই। টাকার জন্য চিকিৎসা করতে পারি না, ফ্রি ভিসা আসলাম, ডাক্তার দেখাইলাম, ওষুধ মুষুধ দিয়া দিল, বলছে এটি খাওয়াইলে সুস্থ হইবা, ভালো হইবা। বিনামূল্য ডাক্তারের বন্দোবস্ত করছে, ঠিক আছে, সেই জন্য আমাদের অনেক সহায়তা হয়েছে। আর এই সহায়তার কারণে আমরা বিনামূল্য ওষুধ পেয়েছি এবং ডাক্তার পেয়েছি। জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বিএনপি। দলটির শীর্ষস্থানীয় নেতারা মনে করছেন বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ জনগণের হাতে, তাই তো জনগণের সেবার বিকল্প নেই। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গুজব প্রতিরোধে দেশীয় গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে টেলিভিশন মালিক ও সম্পাদকদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নিয়ে অপপ্রচার শুধু সরকারের বিরুদ্ধে নয়, তা বাংলাদেশের বিরুদ্ধে। আইন যত কম হবে, গণমাধ্যম তত স্বাধীন থাকবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল তা এই অন্তর্বর্তী সরকারের আমলে হবে না। এছাড়া জুলাই আগস্টের ছাত্র আন্দোলনকে জাগ্রত রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি। বিগত ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ব্যবস্থা ছিল এবং নানা সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো, হেনস্থা করা হতো, সংবাদ গুলাকে পক্ষপাতিত্ব করা হতো, সেই জিনিসগুলা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু সকলেই যেটা বলেছেন যে আসলে এই যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতা দিয়ে আসলে কিভাবে টেকসই হতে পারে, যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে, সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে এই চিঠি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে গত 10 নভেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। বগুড়ার দুপচাচিয়ায় মা উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়ার ঘটনায় ছেলে সাদ ইজনে আজিজারকে আটক করেছে র্যাব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাকে হত্যার কথা স্বীকার করে সাদ। মাকে হত্যার ঘটনা ধামাচাপা দিতে ডাকাতির নাটক সাজানোর জন্য সাদ বাসায় থাকা কুড়াল দিয়ে তার বাবা এবং মায়ের বেডরুমে থাকা আলমারিতে কয়েকটি কোপ মেরে কুড়াল সেখানে রেখে বাসার গেটে তালা দিয়ে বের হয়ে যায়। উম্মে সালমা দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী। ঘাতক ছেলেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানিয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 জন এবং অপর আরও একটি ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার আমতৈল ইউনিয়নের কোনাপাড়া এলাকার একটি ধানক্ষেতে সংঘবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে। ঘটনার পর হালুয়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার এজাহারে 4 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওপর এক মামলায়
সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে মানব পাচারকারীর সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি 4 নারীকে আটক করেছে বিজিবি। মায়াবী ঝর্ণা নামক স্থান দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় স্থানীয় জনগণের সহায়তায় প্রতাপপুর বিওপির টহল দল তাদের আটক করে। আটককৃতরা হলেন রুবিনা আক্তার, লাবণী আক্তার, রুমি আক্তার এবং মরিয়ম বেগম। বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তের পানামা পোর্ট লিংক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে 437 কেজি রৌপ্য সদৃশ্য এবং 330 কেজি সিটি গোল্ডের ভারতীয় অলঙ্কারাদি উদ্ধার করেছে বিজিবি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রেস ব্রিফিং করেছেন 59 বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় অভিযানে শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘি গ্রামের আব্দুল খালেকের ছেলে ট্রাক চালক আব্দুস শুকুরকে ট্রাকসহ আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অলংকার ও জব্দকৃত ট্রাকসহ শুকুরকে শিবগঞ্জ থানায় আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে। রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী পুণ্যমণি ছড়া পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দেওয়া হয়েছে। 41 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুইয়ার পক্ষ থেকে কচুতলী টিওবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ হাসান জাহিদ স্কুল ঘরের উদ্বোধন করেন। এ সময় স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিজিবির পক্ষ থেকে 47 জন ছাত্রছাত্রীদের মাঝে খাতা, কলম এবং কাঠ পেন্সিল বিতরণ করা হয়। এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। বগুড়ায় জমির ধান কেটে নিয়ে যেতে বাধা দেয়ায় কৃষককে মারপিট করে আহত করেছেন যুবলীগ কর্মীরা। শাহজাহানপুর উপজেলায় সন্ত্রাসীদের ভাড়া করে রাতের আধারে জমির ধান কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে আবুল খায়ের নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উপজেলার খর্না ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ 6 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নোয়াখালীর চৌমুহনীতে বেগমগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এতে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ আওয়ামী বিরোধী মিছিল হয়েছে। উপজেলার মৌচাক ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়। পরে এক সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মুজিবুর রহমান সজল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন ও সিনিয়র সহসভাপতি আবু সাইদ সহ অনেকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। রোগীর সংখ্যা বাড়লেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকে। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু ঘটেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েক মাসে 369 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ইউনিট। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলম বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তবে চিকিৎসা দেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাহজাদপুরে এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় 369 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এছাড়াও বহির্বিভাগেও অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন এবং তাদেরকে হোম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং তারা সুস্থ আছেন। তো
তো আল্লাহর রহমতে আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু ঘটেনি। ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। এই ঋতু পরিবর্তন অনাবিল আনন্দের ঝর্ণাধারা ছড়িয়ে দেয় বছর জুড়ে। বর্ষার অবসানে অপূর্ব শোভা ধারণ করে শরৎকাল। আর শরৎকালের কাশফুলের অপরূপ সৌন্দর্য পুলকিত করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। শরতের এই কাশফুলে ছেয়ে গেছে গাইবান্ধার ৬ উপজেলার চরাঞ্চল। গাইবান্ধা স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সাগরের প্রতিবেদন, জানাচ্ছেন রাশেদ আকন। ঝকঝকে নীলাকাশের সাথে শরতের সাদা কাশফুলের সৌন্দর্য প্রকৃতিকে করে তুলেছে রূপময়। নীলাকাশে সাদা মেঘের ভেলা আর নদীর তীরে সাদা কাশফুল যেন ফুটিয়ে তুলেছে শরতের সৌন্দর্য। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া নদীর চরাঞ্চল ছেয়ে গেছে সাদা কাশফুলে। নদীর চরগুলো ঢেকে গেছে ফুলের আস্তরে। পাখির পালকের মতো উঠছে ফুলের পাপড়িগুলো। শরতের কাশফুলের ছোঁয়া নিতে চরাঞ্চলগুলোতে তাই নেমেছে প্রকৃতিপ্রেমী মানুষের ঢল। শরৎকালের এই পরন্ত বিকালে কাশফুলে যে আসেনি সে বুঝবে না যে কাশফুল কতটা সুন্দর। কাশফুল দেখতে অনেক সুন্দর দেখতে। আমি আমার ননদদের বাচ্চাদেরকে সবাইকে নিয়ে আসছি। শরতে কাশফুল এবারই একবারই ফোটে, তো এবার দেখতে আসছি। ফেসবুকে ইদানিং অনেক পোস্ট দেখতেছিলাম, এই কাশফুল নিয়ে কখনো আসা হয়নি। চারদিকে কাশফুল ছেয়ে গেছে আর কি, তাদের সমাহার অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি বন্ধু বান্ধবের সাথে। বন্দিন নিয়ে যখন এই গ্রাম বাংলায় জায়গাটাতে এসেছি খুব ভালো লাগছে, একটা ফ্যামিলি টাইম স্পেন্ড হচ্ছে। শরৎকাল বছরে একবারই হয়, ফুলও একবারই ফোটে, দেখতে আসছে, খুব ভালো লাগছে। বছরে একবার এবং খুব স্বল্প সময়ের জন্য ফোটায় সাদা ফুলের সাথে মেতে ওঠেন প্রকৃতিপ্রেমীরা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কিছুক্ষণ আগে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। বাজারটিতে রয়েছে, এটি গাইবান্ধার যে সবচেয়ে বড় বাজার, এটি যে পুরাতন বাজার, এই বাজারে আমি রয়েছি। এখানে আসলে আমার পিছনে দেখছেন যে এই যে সকালে বাজারে কিন্তু বেশ লোকজন কিন্তু বাজারে আসলে ক্রেতা বিক্রেতাকে দেখা যাচ্ছে। তো আমি আসলে বাজার ঘুরে যেমন যে দাম দরগুলো যেমন দেখতে পেয়েছি, আমি একটু দোকানির সঙ্গে কথা বলবো যে এখন যে সবজির বাজার, এটি আসলে বাজার দরটা কেমন চলছে যদি একটু আমাকে বলতেন। বাজার দর এখন আগের চেয়ে অনেকটা সহনশীল পর্যায়ে। তার মধ্যে কিছুটা অস্বস্তিকর হচ্ছে আলু এবং পেঁয়াজ। পেঁয়াজ কিছুদিন আগে 50 টাকা ছিল দেশি পেঁয়াজ, এখন আসলে কেজি 40 টাকা কেজি বিক্রি করতেছি আমরা। তার মধ্যে আজকে ফুলকপির বাজারটা কিছু কাঁচা বাজার, ঠিক আছে 140 টাকা, যাই হোক কিছু কাঁচা বাজার আপ ডাউন করতে। যেমন ফুলকপিটা কয়েকদিন আগে 60 টাকা ছিল, এখন 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা আমদানির উপর নির্ভর করে, কাঁচা বাজার সম্পূর্ণটা আমদানির উপর নির্ভর করে। আমদানি যত বাড়বে তত দাম কমবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন যে এই যে কাঁচা বাজারে যে আমদানি উপর নির্ভর করে কিন্তু এই যে দামটি নির্ধারণ করা হয়। তো আসলে আমি একটু ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা ভাই, যে আপনারা যে সবজির বাজার, এটি কেমন দেখছেন? এটি আপনাদের হাতের নাগালে আছে কিনা একটু যদি আমাকে বলতেন। হাতের নাগালের মধ্যে তো অবশ্যই নেই। এই কাঁচা বাজার আজকে একদম, কালকে আবার আরেক দাম দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ তো আমদানির উপর। এখন গ্রাহক পর্যায়ে আমরা যারা কিনে খাচ্ছি এদের জন্য খুব একটা বার্গেনিং হয়ে যাচ্ছে আমাদের জন্য। আসলে এই অবস্থা চলতে থাকলে একসময় আমরা নিঃস্ব হয়ে যাব, যে অবস্থা চলতেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন যে এই যে বাজারে যে দামের যে পরিবর্তন, এটি কিন্তু আসলে বাজার সিন্ডিকেটকেই দায়ী করছেন তারা। আসলে যারা ক্রেতাদের দাবি যে এই বাজার মনিটরিংকে জোরদার করে যদি এই বাজারের দাম নির্ধারণ করা গেলে এটি কিন্তু আসলে যে দাম যে ক্রেতা পর্যায়ে কিন্তু স্বাভাবিক থাকবে বলে যে ক্রেতারা মনে করছে। আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সবশেষ। দর্শক, এশিয়ান টেলিভিশনের নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/asiantelevisionbd। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
কপ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তুরস্কের প্রেসিডেন্টের। সংস্কার কাজ শেষ করতে সরকারকে যৌক্তিক সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। শেখ মুজিবুরের ছবি সরানো নিয়ে বক্তব্যে রিজভির দুঃখ প্রকাশ। বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে, প্রতিরোধে গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার। এবং শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য চিঠি, আইজিপিকে পদক্ষেপ নেয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।